শাহিদুল আজম, এই যে আইসিটি অ্যাক্ট সংশোধনের ফলে দলের বিচারের সুযোগ হলো, সেখানে আওয়ামী লীগের বিচার হবে সে দাবি করা হচ্ছে, কিন্তু এই আইনেই তো জামাতের শীর্ষ নেতাদের বিচার করা হয়েছিল, যেই বিচার নিয়ে আপনার ভিন্নমত আছে বা অনেকে বলে যে ওইটা এক ধরনের রাজনৈতিক বিচার ছিল, সঠিক বিচার ছিল না, স্বচ্ছ ছিল না, রাজনৈতিক প্রতিহিংসা ছিল। একই আদালত একই আইনে যদি আরেকটি দলের বিচার করা হয়, সেক্ষেত্রে এরকম প্রশ্ন ভবিষ্যতে উঠবে কি না? আর যেটা ডাক্তার জাহিদুর রহমান বলছিলেন যে আইসিটি অ্যাক্টে যখন ওই ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে কেউ জামাতের বিচারও তো ওখানে আবার চাইতে পারে, যদি আগের বিচারকে কেউ নাও মানে। না, একটু বলি, আগে কিন্তু ব্যক্তির বিচার হয়েছে, সংগঠনের বিচার হয় না, দলের বিচার, জামাত ইসলামের। হ্যাঁ, এবার জামাতের বিচার। হ্যাঁ, ফলে ওই বিচার নিয়ে যাই বিতর্ক থাকুক, দল হিসেবে জামাত ইসলামের বিচারের সুযোগ এই সংশোধিত আইনে কতটা আছে? আমি জাস্ট প্রথমে আগের একটা কোশ্চেন একটু অ্যান্সার দিয়েছি, আপনি জাহিদ ভাইকে করেছেন, সেটা হচ্ছে যে কোনো আওয়ামী লীগের লোক না হলেও সে কি এই তার কোনো কার্যক্রমের জন্য অনলাইনে পড়বে নাকি? সেটা কমপ্লিটলি পড়বে। এটা সেকশন 9B-তে সরাসরি বলা আছে। সো এটা সবাইকে একটা সতর্কীকরণ যে আওয়ামী লীগকে এনকারেজ করে যাতে কোনো পোস্ট না দেয়। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমি এখন পরবর্তী কোশ্চেনে আসছি। কিন্তু শেষ বিচারে আমরা জানবো বিচারক কি বলছেন, আদালত কি বলছেন। তার আগে যে মামলা, গ্রেপ্তার, হয়রানি, এগুলো তো চলতে থাকবে। এটা আসলে বাংলাদেশের যে লিগ্যাল সিস্টেম, এটাকে চেঞ্জ করা এখন সময়ের দাবি। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি যে মামলা বাণিজ্যও কিন্তু এখন চলছে। আমরা অনেক মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য সবই। আমরা আশা করছি আমরা এখন আমাদের যে চিফ জাস্টিস আছেন, মাননীয় চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ, উনি খুবই একজন কম্পিটেন্ট পারসন, এবং আশা করি যে ওনার এই টেনিওরের মধ্যে ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে পারবো, আমরা আশা রাখি। বাট এখনো পর্যন্ত আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি। আচ্ছা, সো আমি এখন একটু জামাতের যে আপনি যেটা বলেন এখানে আসি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে, যেটা যে জামাতের যে এগেনস্টে যে অ্যালিগেশনসগুলো ছিল বা যে ধরনের ওয়েতে বিচারগুলো পরিচালনা করা হয়েছে, এখানে প্রথমে একটা ইস্যু ছিল যে 2013 সাল থেকে যে শুরু হলো, সো এটার এভিডেন্সগুলো ছিল অনেক আগের। সো এখানে একটা বড় প্রবলেম ছিল যে এই যে টাইম স্প্যানটা, যে অনেক আগের এভিডেন্স নষ্ট হয়ে গিয়েছে সাক্ষীদেরকে, এবং সেখানে অনেক বেশি আমরা কিন্তু অনেক জায়গায় এভিডেন্স দেখেছি যে অনেক ক্ষেত্রে সাক্ষীদেরকে বাধ্য করা হয়েছে তাদের এগেনস্টে যেতে, এবং কিছু জায়গায়, যেমন আমি একটা ছোট এক্সাম্পল দিই, যে জনাব মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, ওনার পক্ষে কিন্তু ওনার ভাই, ওনার কাজিন সালমান এফ রহমান, সাবের হোসেন চৌধুরী, ওনারা কিন্তু ওনার পক্ষে সাফাই সাক্ষী দিতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকে এই সাফাই সাক্ষী দিতে দেওয়া হয়নি। সো উনি পাকিস্তানে ছিলেন ওই সময়, বাংলাদেশে উপস্থিত ছিলেন না। এই জিনিসটাকে কিন্তু প্রুফ করা সম্ভব হয়নি বিকজ অফ পলিটিক্যাল প্রেশারস এন্ড অল। এখন আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, সেকেন্ড একটা যোগ করি, যে সুখরঞ্জন বালি তাকে কোর্ট প্রেমিসেস থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলে ইন্ডিয়া নিয়ে গেছে, তারপর সেফ হোমে নিয়ে রাখা হয়েছে কাউকে। হ্যাঁ, এখানে এই যে টাইম স্প্যানটা ছিল, আরেকটা ছিল যে তখনকার গভর্নমেন্টের যে একটা প্রতিহিংসা পরায়ণতা ছিল, এবং আরেকটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ কিন্তু এর আগে 96 সালেও ক্ষমতা এসেছিল, তখন কিন্তু তারা করে নাই। সো মোটিভটা ছিল কিন্তু যে বিডিআর হত্যাকাণ্ড, তারপরে আস্তে 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 আমি দেশটাকে কোনো বিরোধী দল শূন্য করে ফেলবো। সো ওই ওয়েতেই একটা ছিল যে জামাতের এগেনস্টে একটা প্রোপাগান্ডা বলেন বা তাদের এগেনস্টে যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছিল। এখন আবার আরেকটা কোয়েশ্চেনে আসছি যে আসলেই কি জামাতের কেউ এটার সাথে যুক্ত ছিল নাকি, এবং সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ অনেকেই ওই সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত না হলেও বাংলাদেশকে সরাসরি সমর্থন দেন নাই, এবং পাকিস্তানকে সরাসরি দিয়েছেন। ওই রাজনৈতিক অপরাধে তো বিচার হয় না, বিচার হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধের প্রসঙ্গে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমরা দেখব যে অনেক বেশি এক্সাম্পলস আছে যেখানে আপনার এভিডেন্সকে টুইস্ট করা হয়েছে, যেখানে আপনার সাক্ষীদেরকে টুইস্ট করা হয়েছে। আচ্ছা, ধরে নিলাম ওই বিচারটা সঠিক ছিল না, রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল, কিন্তু 71-এ এই মানুষগুলোর কোনো অপরাধ ছিল না, এটা কি প্রমাণিত হয়েছে? না, এটা প্রমাণিত অবশ্যই হয়নি। এবং জাহিদ ভাই যেটা বললেন যে আসলে কিন্তু এখানে প্যান্ডোরাস বক্সটা ওপেন হয়ে গেল। এবং এখন যদি আসি, এখন এই যে জুলাইয়ের স্মৃতি, এটা কিন্তু আমাদের সবার চোখের সামনে এবং খুব স্পষ্ট। এবং 1971 সালে কিন্তু ইন্টারনেট ছিল না, ক্যামেরা ছিল না, এখন সবার হাতে হাতে ফোন, সবাই দেখতে পাচ্ছি কে কি করেছে। এবং সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ চোখের সামনে এত বড় একটা গণহত্যা চালিয়ে তাদের মধ্যে কোনো রিমোর্স ছিল না। মানে এই বিচারটা অনেক সহজ হবে এবং ফেয়ার হবে, কম প্রশ্নবিদ্ধ হবে। জি, অনেক কম প্রশ্নবিদ্ধ হবে সকল পক্ষে সদিচ্ছা থাকে। জি, এখানে আসলে মানে যেটা আপনি
খুব কম সময়ের মধ্যে হয়েছে, সেখানে কিন্তু আপনার এভিডেন্স প্রডিউস করা অনেক বেশি ইজি, এবং সেখানে তদন্তগুলো সঠিকভাবে সম্পাদন করতে সময়ও কম লাগার কথা। কারণ আপনি 40 বছর আগের একটা এভিডেন্স আনবেন, একটা সাক্ষী আনবেন, তার চেয়ে আপনি 4 মাস আগের একটা সাক্ষী আনবেন, কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অনেক সহজ হওয়া উচিত। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করব যে এতদিনে কিন্তু বিচার প্রক্রিয়া আরও অনেক এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি ইভেন আমাদের এনডিএম এর পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজরা, ট্রাইব্যুনাল একটা হওয়ার কারণে হ্যাঁ এখন কিন্তু আরেকটা সেকেন্ড ট্রাইব্যুনাল হয়েছে। আমরা কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা ববি হাজরা সাহেব কিন্তু নিজে আমাদের পক্ষ থেকে আমরা একটা কেস আইসিটিতে ফাইল করেছি, যেখানে আপনার আওয়ামী লীগ সহ অন্যান্য 14 দলের কার্যক্রমকে এবং তাদের দলকে নিষিদ্ধ করার কথা আমরা এটা প্রেয়ার চেয়েছি। সো এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা কিন্তু অনেক আগের থেকেই এটার পিছনে ছিলাম, এবং আমরা এক হিসাবে আমরা খুবই আনন্দিত যেটা হয়েছে, কিন্তু এটাও দেখতে হবে যেটা কেন এতদিন পরে হলো। এবং আরেকটা কোয়েশ্চেন যেটা যে সবকিছু কেন এই বারবার যমুনার সামনে আর শাহবাগের সামনে গিয়ে করতে হচ্ছে। বিচারের সদিচ্ছা নিয়ে কি কোনো প্রশ্ন আছে? সরকারের বিচারের সদিচ্ছার চেয়ে আমি বলবো কি যে সরকারের মধ্যে কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব। মানে ওনারা যখন থেকে এসেছিলেন, আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে খুবই সম্মান করি, ওনার জায়গাটা আমরা সবচেয়ে উপরে রেখেছি বাংলাদেশের, যে তাকে আমরা তার কোনো কার্যক্রম নিয়ে কোশ্চেন করতে চাই না। কিন্তু ওনার যে দল ওনার যে টিম, এই টিমের ব্যাপারে আমাদের অনেক আপত্তি আছে, যে মানে তারা কিন্তু তাদের কার্যক্রম ম্যাচিউরিটির সাথে এবং এফেক্টিভনেসের সাথে পরিচালনা করতে সক্ষম হচ্ছেন না। তো এখন কোয়েশ্চেন হলো, এতদিন হয়ে গেছে, একটা কোয়েশ্চেন আসছে, সবাই খুব হালকাভাবে নিচ্ছেন, একদিন একজন একটা জবাব দিয়ে দিচ্ছেন, কোনো ম্যাচুরিটি নাই, কোনো বোল্ড স্টেটমেন্ট নাই। এই জায়গাগুলোতে আমি মনে করি যে একটা তো হচ্ছে শক্তিশালী সরকার, এটা বোঝা যায় না। শক্তিশালী সরকার না, ঢিলে ঢালা সরকার। আমরা বারবার যেটা বলছি যে একটা ঢিলে ঢালা সরকারকে সামনে এনে দেওয়া হয়েছে, যারা একটা সমস্যা হচ্ছে, একজন খুব মানে রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে বলছেন, পরের দিন একটা কিছু হচ্ছে, আবার 3 দিন পর গিয়ে আরেকটা সমস্যা হচ্ছে, উনি আবার এসে বলছেন কিছু, এরকম প্রত্যেকটা ম্যাক্সিমাম উপদেষ্টাদেরই আমি দেখছি যে ওনাদের কাজ যেগুলো খুব দ্রুত করে ফেলা দরকার ছিল, সেটার সাথে আমরা বাস্তবায়নের কোনো মিল দেখছি না। এখানে একটা অভিযোগ আসে, যেই প্রশাসন নিয়ে সরকার চলছে সেই প্রশাসন যথেষ্ট সহযোগিতা করে না, এখানে ফ্যাসিবাদের ভূত আছে, উমুক তুমুক, অনেক দায়টা চাপানোর চেষ্টা করা হয়, কিন্তু দিন শেষে যারা উপদেষ্টা পরিষদে আছেন, দায়টা তো তাদেরই, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টার। তাদের সবাই একই গতিতে, একই যোগ্যতায়, একই স্পিরিটে, একই অঙ্গীকার নিয়ে কাজ করেন কিনা সেই প্রশ্ন আছে।